আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচ ফিজিক্স ফার্স্ট পেপারের একটা সিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা মূলত আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে এসেছে। আর এটা ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল সিকিউ ছিল 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য। তো আমরা একটু দেখি যে আসলে এখানে কন্ট্রোভার্সিটা আসলে কী নিয়ে হয়েছে। তো এখানে উদ্দীপকে আমরা একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি, যেখানে এ বি এর মান বলা আছে 5 সেন্টিমিটার। তাহলে এ বি ক্লিয়ারলি দেখা যাচ্ছে সিলিন্ডারটির ব্যাসার্ধ। ওকে, এবার বিসির মান দিয়েছে 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে সিলিন্ডারটার দৈর্ঘ্য। আচ্ছা, এখন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটিতে 10⁴ সংখ্যক নাইট্রোজেন অণু আছে। ওকে ফাইন, আমরা গ নম্বরটা দেখি সলভ করতে পারি কিনা। গ নম্বরে বলেছে শুধুমাত্র একটি অণুকে গতিশীল বিবেচনা করে গড় মুক্ত পথ নির্ণয় করো। ওকে ফাইন, এখন পর্যন্ত কোনো প্রবলেম দেখতেছি না। গড় মুক্ত পথের সূত্র বসাবো। তো আমরা জানি গড় মুক্ত পথে 3টা সূত্র আছে, বোলজম্যানের, ম্যাক্সওয়েলের আর হচ্ছে ক্লসিয়াসের। যদি পার্টিকুলারলি উল্লেখ করে না দেয় তাহলে ম্যাক্সওয়েলের সূত্রটা বসানোটাই সঠিক হবে। তাহলে ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথের সূত্র হচ্ছে 1/√2 ইন্টু 1/n π∼²। আচ্ছা, কেউ যদি ম্যাক্সওয়েল না বসায় ক্লসিয়াস বা বোলজম্যানও বসায়, কোনো সমস্যা নাই তাতে। এবার দেখি সবগুলো ভ্যালু আমার কাছে আছে কি না। তো প্রথমে এন, এন মানে কি? এন মানে কিন্তু অণুর সংখ্যা না, এটাই কিন্তু ভুল হওয়ার সবচেয়ে কঠিন জায়গা। এন মানে হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। অর্থাৎ এই এন আমাকে আলাদা বের করতে হবে। এটা কিভাবে বের করতে পারি? আমরা মোট অণুর সংখ্যাকে যদি মোট আয়তন দিয়ে ভাগ দিই তাহলে একক আয়তনে অণুর সংখ্যা পেয়ে যাব। মোট অণুর সংখ্যা প্রশ্নে বলাই আছে 10⁴। এটা হচ্ছে মোট অণুর সংখ্যা। আর ভি এটা হচ্ছে আয়তন। এবার সিলিন্ডারের আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে πr²h, অথবা আপনি এটাকে πr²Lও লিখতে পারেন, সমস্যা নাই, দৈর্ঘ্য বা উচ্চতা যা ধরতে চান। তাহলে আমি কিন্তু ইজিলি একক আয়তনে অণুর সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি। একটু ক্যালকুলেটর চাপি। 10⁴ ডিভাইডেড বাই পাই, আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, 5 হচ্ছে 0.05 মিটারে কনভার্ট করলাম, এটাকে স্কোয়ার করলাম, আর দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, মানে 0.15 মিটার। তাহলে আমার একক আয়তন অণুর সংখ্যা আসতেছে 8.5 ইন্টু 10⁶। এটা আমার আসতেছে একক আয়তন অণুর সংখ্যা। ওকে, এবার আমরা আসি সিগমা। সিগমার মান আছে কিনা। তো সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে অণুর ব্যাস, নাইট্রোজেন অণুর ব্যাস। অ্যান্ড এইখানেই কন্ট্রোভার্সিটা শুরু। এখানে নাইট্রোজেন অণুর ব্যাস দেওয়া নাই। ওকে, এখানে নাইট্রোজেন অণুর ব্যাস দেওয়া নাই। অনেকে সিলিন্ডারের ব্যাসকেই অণুর ব্যাস হিসেবে ম্যাথ করে দিয়ে আসছে শোনা গেছে। তো এখন ব্যাপারটা ফানি, কারণ সিলিন্ডারের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, একটা নাইট্রোজেন অণুর ব্যাস এত কিভাবে হবে? যাই হোক, এখন বোর্ড থেকে অবশ্যই এতটুকু করলেই ফুল নাম্বার দিয়ে দিবে, অথবা কেউ যদি শুধু সূত্রটাও লেখে, কেউ যদি টাচ করে তাতে ফুল নাম্বার দিয়ে দিবে। যেহেতু অণুর ব্যাস নাই তাহলে অঙ্কটা কমপ্লিট করা যাচ্ছে না। আমরা এখানেই থামায় দিচ্ছি, সামনে আগাই। শুধু গতেই যদি প্রবলেম থাকতো তাইলেও মানা যাইতো। এটার ঘ নাম্বারেও প্রবলেম আছে। দেখেন ঘতে কি বলছে। বলছে সিলিন্ডারের দৈর্ঘ্য যদি 1/3 করা যায় তাহলে মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে কিনা। অর্থাৎ আরএমএস বেগের একটা তুলনা করতে বলছে আমাদেরকে। কন্ডিশন একটাই দিছে যে সিলিন্ডারের দৈর্ঘ্য 1/3 করা হয়েছে। এবার সিলিন্ডারটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, এটা যদি 1/3 করা হয় তাহলে হয়ে যাবে 5 সেন্টিমিটার। তো সিলিন্ডারের দৈর্ঘ্য যদি আমি চেঞ্জ করি তাহলে ডেফিনেটলি আমরা সিলিন্ডারের আয়তনের যে সূত্র পড়লাম মাত্র πr²h, আয়তনটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু এই জিনিসটাই চেক করি প্রথমে, যে সিলিন্ডারটার দৈর্ঘ্য যদি হয় 15 সেন্টিমিটার আদি দৈর্ঘ্য, তাহলে 1/3 যদি হ্রাস পায় তাহলে সিলিন্ডারটার নতুন দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেন্টিমিটার। এখন আমরা দেখব আয়তনের একটু তুলনা করে দেখি। আয়তন যদি আমি করি v2 ডিভাইডেড বাই v1 ইকুয়ালস টু πr²h2। আচ্ছা, আমি L2 লিখি বেটার, L2
ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার L1। দৈর্ঘ্য চেঞ্জ করছি, ব্যাসার্ধ তো চেঞ্জ করি নাই, তাই পাই আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে। আর L2 এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, L1 এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে V2/V1 আসতেছে 1/3। ওকে ফাইন। এখন আমাকে বলছে আরএমএস বেগের কম্প্যারিজন করতে। তো আমরা আরএমএস বেগের সূত্র কি জানি? আরএমএস বেগের সূত্র হচ্ছে √3RT/m। এখানে কিন্তু আদি টেম্পারেচার দেওয়া আছে 12 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমি যদি সামহাউ আরএমএস বেগের সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক বের করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে যে CRMS2 ডিভাইডেড বাই CRMS1 ইকুয়ালস টু √T2/T1। T1 এর মানে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা কেলভিনে কনভার্ট করব। এই T2টা যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু অঙ্ক আমার শেষ। এবার T2-র মান তো দেওয়া নাই, বরং এখানে কি করা হয়েছে, আয়তনের একটা পরিবর্তন করা হয়েছে। ওকে, এখন আমরা কি করব, এই আয়তনের অনুপাত থেকে আমরা T2টা কেমনে বের করতে পারি? তো এখানেও প্রবলেম দেখা গেছে। প্রবলেমটা হচ্ছে অনেকে এখানে অনেকভাবে চিন্তা করতে পারে। অনেকে বলতে পারে যে ভাই এটা নিয়ে এত চিন্তার কি আছে, যে আমরা তো জানি V1/V2 সমান T1/T2। আচ্ছা ভাই, সূত্র জানলেই হবে না, সূত্রের প্রয়োগটাও বুঝতে হবে। এই যে আপনি চার্লসের সূত্রটা লিখলেন, এটা কিন্তু তখনই সম্ভব যখন চাপ স্থির, অর্থাৎ এটা যদি সমচাপ প্রক্রিয়া হয়, তাইলে আপনি সূত্রটা ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রশ্নে এমন কোনো উল্লেখ নাই যে এটা সমচাপীয় প্রক্রিয়া কিনা বা চাপ স্থির কিনা। আপনি আয়তন কমায় আনছেন, আয়তন কমলে তো চাপেরও পরিবর্তন হবে, তাই না? তো এখানে উল্লেখ করে দেওয়া উচিত ছিল। আবার এমনও হইতে পারে যে চাপেরও পরিবর্তন হয় নাই, মানে চাপের পরিবর্তন হয়েছে, আয়তনেরও পরিবর্তন হয়েছে, তাপমাত্রারও পরিবর্তন হয়েছে। আমি এটাকে হঠাৎ করে আয়তন কমানোর কারণে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে গেছে, বাট সেটাও তো উল্লেখ করতে হবে আমাকে। তো এই জন্যই এখানেও একটা সমস্যা। এখানেও স্টুডেন্ট যেইভাবেই হোক না কেন, যদি কোনো রকম আর কি শেষ করতে পারে ম্যাথটা, বা এরকমভাবেও যদি রেখা দেয়, তাইলে ফুল নাম্বার পেয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই। আমি আমার মতো করে একটু ম্যাথটাকে শেষ করি। আমি ধরে নিচ্ছি এটা সমচাপ প্রক্রিয়া, এই কারণে এই ফিজিক্সে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কিন্তু কথা নাই, মানে ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যাতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথা বলা আছে, কিন্তু এটা ফার্স্ট পেপারের কোশ্চেন, তাই আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া দিকে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি এটা সমচাপীয় প্রক্রিয়া, তাই V1/V2 সমান T1/T2। তার মানে এই T2/T1 এইটার জায়গায় আমরা লিখতে পারি V2/V1। তখন V2/V1 এর মান হচ্ছে 1/3। বাস, আমাদের CRMS2 এর মান হবে CRMS1 ডিভাইডেড বাই √3, অর্থাৎ 1/√3 এই পরিমাণ আর কি চেঞ্জটা আসবে। যদি 1/√3 মান বসাই তাহলে আসবে 0.57 CRMS1। এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে মানে দ্বিতীয় ক্ষেত্রে মানে এখানে বলছে কি দেখেন, এখানে বলছে যে আর বর্গবেগ দ্বিগুণ হবে কিনা, অ্যান্সার হচ্ছে না, দ্বিগুণ হচ্ছে না, বরং কত গুণ হচ্ছে, 0.57 গুণ হচ্ছে। এখানে আমরা আমাদের অ্যান্সারটা শেষ করে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।